পৃষ্ঠা ১৩৮। থিমেশ্বরী, স্বপ্নময় চক্রবর্তী। আমার বাবার মামার বাড়ি বিরাটিতে দুর্গাপুজো হতো। বাড়িতে মূর্তি গড়া হতো। বাবার মামার নাম ছিল সারদা চরণ কাব্যতীর্থ। ৭০ সালের কথা বলছি। আমি তখন নব্যযুবা। আমি বাবার মামা মানে দাদুকে বলেছিলাম, অসুরের মুখটা ইয়াহিয়া খানের মতো করে দাও। তখন পূর্ব পাকিস্তানে মুক্তি সংগ্রাম চলছে। ইয়াহিয়া খান হলো ভিলেন। দাদু বলেছিলেন, তা কি হয় নাকি? শাস্ত্রে যেমন আছে তেমন করেই রূপ দিতে হয়। কিন্তু এখন যদি দাদু বেঁচে থাকতেন, জিজ্ঞাসা করতাম, সবই যদি শাস্ত্র মেনেই করো, তবে কার্তিককে এমন করলে কেন? ধ্যান মন্ত্রে তো কার্তিক মহাবীর, রুদ্র, কিন্তু তোমাদের এই কার্তিক যে দেখি টেরিকাটা, গোঁপোলা, পাহাড়ি জুতো পরা জামাইবাবু। আসলে মানুষ নিজের মতো করে দেবতা তৈরি করে। সবচেয়ে বেশি প্রকাশ দেখি বাঙালির দুর্গাপুজোর প্রতিমা কল্পনায়। দুর্গাপুজো মানে তো শুধু দুর্গা নন, সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, কলা বউ, মহাদেব ও ওই মহিষাসুর মর্দিনী রুদ্রা ভয়ঙ্করী কি করে বাঙালির ঘরের মেয়ে উমা হয়ে যায়। সঙ্গে ছেলে মেয়েরা আসে। ৪-৪টে দিন যেন ওদের মামার বাড়ি ভারী মজা, কিল চড় নাই। আর অসুর নিধন যেন একটা যুদ্ধ খেলা। বাঙালির শিব তাঁর একান্ত নিজস্ব। দক্ষিণ ভারতীয় বা উত্তর ভারতীয় শিবের সঙ্গে কোনো মিল নেই। বাঙালি শিব ভোলে ভালা, গাঁজা খায়, বোহেমিয়ান বাগদি মেয়ের সঙ্গে প্রেম করে। বাঙালির কার্তিক যেন ১৯বিংশ শতাব্দীর বাবু, শুক্লে আতরের গন্ধ পাওয়া যাবে। সরস্বতী তো গত শতাব্দীতেই বেথুনে পড়া মেয়ে। তার আগে সরস্বতী কেমন ছিল জানি না। যখন বাংলাদেশে মৃন্ময় মূর্তির পুজোর প্রচলন হলো, তখন কার্তিকের কি রূপ ছিল কে জানে। অসুর তো বারে বারে পাল্টেছে। আর দশমীর দিনে বাঙালি মেয়েরা দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর সঙ্গে অসুরের হাঁ করা মুখেও সন্দেশ ভরে দেয়। কথাটা হচ্ছে, মৃন্ময়ী প্রতিমা তৈরি হয় শাস্ত্রীয় ধ্যান মন্ত্র অনুযায়ী, যে কারণে আটের ঠাকুরের সামনে একটা ছোটোখাটো প্রচলিত মূর্তিও রাখতে হয় পুজোর জন্য। অনেক পুরোহিতই বলেন ওইসব আটের প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা সম্ভব নয়, চক্ষু দানও সম্ভব নয়। কিন্তু ধ্যান মন্ত্রে যেমন আছে, বাঙালি ঠিক সেরকমভাবে মাটির মূর্তি বানায়নি, বারবার পরিবর্তন করেছে। প্রাচীন ভারতের বিভিন্ন জায়গায় পাথরের দুর্গা মূর্তি দেখা গেছে, মহিষাসুর মর্দিনী রূপও, কিন্তু সেখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নেই। বাংলায় মাটির মূর্তি গড়ে যখন দুর্গাপূজা শুরু হলো, তখন আর্যপালরা ছিলেন কিনা জানি না। বাংলায় মৃন্ময়ী দুর্গাপূজার চল কবে থেকে হলো তা নিয়েই নানা পণ্ডিতের নানা মত। তবে এটা ঠিক যে প্রথম থেকেই দুর্গার উপরে চালচিত্র ছিল। চাল মানে হলো আচ্ছাদন। দেবদেবীর মাথার উপর একটা চাল রাখা ছিল পূর্ব ভারতীয় ভাস্কর্যের একটা বৈশিষ্ট্য। পশুদের মূর্তিতেও একটা অর্ধচন্দ্রাকৃতির চাল থাকত। এটা আচ্ছাদনের চিন্তা ছাড়াও পশুদের মূর্তির ভারসাম্য রাখার জন্য জরুরি ছিল, এবং সেই অর্ধবৃত্তে আলংকারিক কর্মকাণ্ড করার সুযোগ থাকত। যখন মাটির প্রতিমা এলো, তখনও পশুদের মূর্তির উপরের অর্ধবৃত্তটি চালে রূপান্তরিত। পৃষ্ঠা ১৩৯। চাল তো ফাঁকা থাকতে পারে না, ওটা ভরাতে হবে। প্রথম দিকে হয়তো ফুল, লতা পাতা আঁকা হতো, তারপর নানাবিধ চিত্রকর্ম হতে লাগলো ওই চালের ভিতরে। প্রথম থিমের চিন্তা শুরু হয় ওই চালচিত্র ঘিরে। চালচিত্রের মধ্যে আঁকা হতে লাগলো নানা রকম দেব দেবী, রাম রাবণের যুদ্ধ, দশাবতার, পৌরাণিক চিত্র ছাড়াও সামাজিক কিছু কিছু ছবিও থাকতো। চালও নানা রকমের হতো। সুধীর চক্রবর্তীর চালচিত্রের চিত্রলেখা বইটিতে বিভিন্ন রকম চালের বর্ণনা আছে। সর্বসুন্দরী চাল,
দো থাকি চাল, গির্জে চাল, টানা চৌরি চাল, মঠ চৌরি চাল, বাংলা চাল ইত্যাদি। গির্জে চাল তো আসলে গির্জার থিম। দুপাশে গির্জার মতো থাম থাকে, থামের উপর অর্ধচন্দ্রাকৃতির চাল। ওই চালে কিন্তু নকশাই বেশি, দেবদেবী কম। মঠ চৌরি চালে 4টি চাল মিলে একটি চাল হয়, টানা চৌরিতে 3টি। বাংলা চালে দেবদেবীর ছবি থাকে বেশি। বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী দেখুন, ব্রজেশ্বর দেবী চৌধুরানীর কামরায় ঢুকে দেখলেন কামরার কাষ্ঠের দেয়াল বিচিত্র চারু চিত্রিত, যেন দশভুজার চালা। শুম্ভ নিশুম্ভের যুদ্ধ, মহিষাসুরের যুদ্ধ, দশাবতার, অষ্টনায়িকা, সপ্তমাতৃকা, দশ মহাবিদ্যা, কৈলাস, বৃন্দাবন, লঙ্কা, ইন্দ্রালয়, নবনারী কুঞ্জর, বস্ত্রহরণ সকলই চিত্রিত। দুর্গাপূজা হতো রাজবাড়িতে বা জমিদার বাড়িতে। পরবর্তীকালে বারোয়ারি পুজো বা বারোয়ারি পুজো শুরু হয়। বারোয়ারি পুজোর বয়সও 100 বছরের উপর হয়ে গেল। বারোয়ারি পুজোর সূত্রপাত মানে সমার্ত পণ্ডিতদের বিধান থেকে কিছুটা আলগা হয়ে যাওয়া এবং অর্থবানদের মর্জি থেকেও কিছুটা মুক্ত হওয়া। বারোয়ারি পুজোয় দুর্গা মূর্তি এবং দুর্গা পরিবারের মধ্যে অনেকটা মুক্ত হাওয়া ঢুকলো। মুক্ত হাওয়া ঢোকা মানে সুবাতাসের সঙ্গে সঙ্গে কিছুটা কুবাতাসও ঢোকা। জানালা খুলে দিলে বাগানে ফুলে সুবাসও যেমন ঘরে ঢোকে, মশাও ঢোকে। বারোয়ারি পুজোর মধ্যে পুরোপুরি গণতান্ত্রিকতা থাকে তা নয়। সব বারোয়ারির পুজোরই এক বা একাধিক কর্তা ব্যক্তি থাকেন, তাদের কথাই টপার থাকে। একটা কথা বলে নেওয়া ভালো, এটুকু লেখার পর ইন্টারনেটে পুরনো কলকাতার দুর্গা প্রতিমার কিছু ছবি দেখতে চেয়ে সার্চ করেছিলাম। আশ্চর্য হয়ে দেখি 1799 সালে ফ্র্যাঙ্কোসিস সলিনজের আঁকা একটা দুর্গা প্রতিমার ছবিতে কার্তিক রয়েছেন ফিরিঙ্গি পোশাকে। 1835 সালে চার্লস কোলম্যানের আঁকা একটি ছবিতে দেখি দুর্গার দুই পাশে কেবল কার্তিক ও গণেশ, লক্ষ্মী সরস্বতী নেই। 1838 সালের একটি ছবিতেও লক্ষ্মী সরস্বতী অনুপস্থিত। আমি গবেষক নই, আমার পক্ষে এই রহস্য ভেদ সম্ভব নয়। দুর্গা প্রতিমা জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসার আগেই কিছুটা হলেও সামাজিক প্রক্ষেপ পড়েছিল, নইলে কার্তিক ফিরিঙ্গিদের মতো হতে পারত না। কিন্তু বারোয়ারির পুজোয় রমরমার পরই আরও বেশি করে সমাজ প্রভাব দেখা গেল। একটা সময় কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী চালার ভিতর থেকে বেরিয়ে এলো, প্রত্যেকের জন্য আলাদা আলাদা খোপ। 60-এর দশক থেকেই বোধ হয় বারোয়ারি পুজোগুলিতে এই ব্যাপারটা দেখা যায়। একান্নবর্তী পরিবারের ভাঙনও এই সময় থেকেই শুরু। 80-র দশকে ফ্ল্যাটের বাড়বাড়ন্ত শুরু হয়, ক্রমশই বাড়ছে। 80-র দশকের বারোয়ারি প্যান্ডেলগুলিতে একচালা নয়, বিচ্ছিন্ন পরিবারকেই দেখা যায়, প্রত্যেকের জন্য আলাদা আলাদা খুপড়ি। ক্রমশ পুরনো হয়ে গেল ওই কায়দা। নতুনত্বের সন্ধানে অনেক কিছু হতে লাগলো। ঝিনুকের প্রতিমা, মোমের প্রতিমা, মুসুর ডালের প্রতিমা, পাটের প্রতিমা, নারকোল ছোবড়ার প্রতিমা, এরকম কত কি। এমনকি মিছরির প্রতিমাও হলো। পিঁপড়ে বিনাশের জন্য কীটনাশক স্প্রে করতে হলো প্রতিমার শরীরে। তারপর প্রতিমা পরিকল্পনা দুভাগে ভাগ হয়ে গেল। একদল ফিরে যেতে চাইল পুরনো দিনে, ফ্যাশনের ক্ষেত্রেও এমনটা হয়। অন্য দল অন্য কোনো নতুনত্ব খুঁজতে গেল। এলো থিমের পুজো। গত 10-12 বছর ধরে থিমের পুজোর রমরমা। এটা ইন্ধন পেয়েছে নানা রকম টিভি চ্যানেলগুলি আসার পর। চ্যানেলগুলো প্রচার করছে। পৃষ্ঠা 140। কোন পুজো কতটা প্রচার পাবে তার মধ্যেও অঙ্ক আছে, হিসেব আছে, পাঁক আছে। সেদিকে যাচ্ছি না।
এর উপর আছে পুরস্কার, শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ প্যান্ডেল, শ্রেষ্ঠ আলোকসজ্জা ইত্যাদি তো আছেই, এমনকি শ্রেষ্ঠ সিংহ, শ্রেষ্ঠ ইঁদুর ইত্যাদির জন্য পুরস্কার প্রদান হতে লাগলো। পুরস্কার দিতে লাগলো বিভিন্ন কোম্পানি, পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের পণ্য বিক্রি বাড়াতে লাগলো। পুরস্কার দিতে শুরু করলো টিভি চ্যানেলগুলিও। পুরস্কার প্রাপ্ত পুজোগুলিতে লোক সংখ্যা বাড়তে লাগলো। বেশি লোক মানেই বেশি ক্রেতা। প্যান্ডেলে দেবী দর্শনের ভিড় রূপান্তরিত হলো ভোগ্যপণ্যের সম্ভাব্য ক্রেতা সমাবেশে। পুজোগুলিও ক্রমশ কর্পোরেটের হাতে চলে যেতে লাগলো। কোনো পুজোকে স্পন্সর করলো পোশাক কোম্পানি, ওরা নিজেদের স্বার্থে প্রচলন করলো প্যান্ডেল সুন্দরীর পুরস্কার। কোনো সিংহ মার্কা নারকেল তেল দিল শ্রেষ্ঠ সিংহের প্রাইজ। কোনো অনলাইন লটারি কোম্পানি হয়তো দেবে শ্রেষ্ঠ লক্ষ্মী, কোনো প্রাইভেট কলেজ শ্রেষ্ঠ সরস্বতী, কোনো ইনভেস্টমেন্ট এজেন্সি শ্রেষ্ঠ গণেশ। এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা, এই প্রবাদ প্রতিম পংক্তিটি যুগে যুগে সত্যি হচ্ছে। ছোটবেলায় বাগবাজার অঞ্চলে থাকতাম। বাগবাজার সর্বজনীন ওই অঞ্চলের সবচেয়ে বড় এবং প্রাচীন পুজো। একচালায় চালচিত্র শোভিত সাবেকি ঢঙের এই প্রতিমা এখনো একই রকম আছে। কুমোরটুলির পুজো ছিল চালা বিযুক্ত। চালা বিযুক্ত প্রতিমা, যেখানে প্রত্যেকের পৃথক অবস্থান, ফলে সামনের প্যানোরামাটা বড় হয়, অনেকটা জায়গা জুড়ে দেখা যায়, ফলে এটা বেশ জনপ্রিয় হলো। জগৎ মুখার্জি পার্কের ঠাকুরকে বলতাম আর্টের ঠাকুর। ওখানে রিলিফের মাধ্যমে সমুদ্র, ঢেউ, ঢেউ থেকে উঠে আসা আগুন, এরকম নানাবিধ হাই থট থাকত। এরপরই মোহাম্মদ আলী স্কোয়ারের পুজোতে দেখা গেল হাই থট। আস্তে আস্তে ছড়িয়ে পড়ল 70-80 দশকে। কসবার একটি প্যান্ডেল তৈরি হলো মাটির ভাঁড় দিয়ে। শিল্প সৌন্দর্যে ওটা অসাধারণ হলো, খ্যাতিমান হয়ে গেল ওই পুজো। বেহালা অঞ্চলের বিভিন্ন পুজোয় নানা পরীক্ষা চলতে লাগলো। মূর্তি গড়ার কাজে কুমোরদের একাধিপত্য চলে গেল। আর্ট কলেজ থেকে পাশ করা শিল্পীরা মূর্তি গড়ার কাজে এগিয়ে এলেন। শুধু মূর্তি নয়, মূর্তির সঙ্গে সামঞ্জস্য রেখে প্যান্ডেল এবং আলোকসজ্জার ভারও নিলেন ওইসব শিল্পীরা। শুরু হলো থিমের যুগ। 90-এর শেষ ভাগ থেকেই থিম যুগের শুরু। নতুন শতাব্দীর প্রথম দশকে নতুন মাত্রা পেল। ইতিমধ্যেই চালু হয়েছে নানা থিম পার্ক, অ্যাকোয়াটিকা, নিক্কো ইত্যাদি। হোটেলগুলিতেও চালু হতে লাগলো থিম। চীন দেশীয় খাদ্যের সঙ্গে সে দেশের মিউজিক, শিল্প সামগ্রী ইত্যাদির সমাবেশ ঘটল। বাঙালি খাবারের থিমে পরিবেশনকারিনীর গায়েতে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, মেঝেতে আলপনা, এরকম আর কি। পুজো প্যান্ডেলেও দেখা গেল থিম ঠাকুরের সঙ্গে থিম মিউজিক, থিম আলো, থিম শিল্প সামগ্রী। ব্যবহার হতে লাগলো টেরাকোটা, ডোকরা, শোলার কাজ, বাঁশের কাজ ইত্যাদি। লোকশিল্পকে ব্যবহার করা হতে লাগলো। শুরুর দিকে পোড়ো জমিদার বাড়ির পুজো বেশ জনপ্রিয় হয়। থার্মোকল রং করে প্রাচীন ইটের ফাঁকে গজিয়ে ওঠা বটগাছ, কার্নিশে কবুতর, ঠাকুরদালান, বিরাট তালপাতার পাখা, এসব দেখা গেল। এলো বাংলার গ্রাম। প্রকৃত প্রস্তাবে গ্রাম যতই অবহেলিত হোক না কেন, গ্রাম উঠে এলো কলকাতায় আর রোমান্টিকতায়। কাঁদি সমেত কলা গাছ, খড়ের চালে প্লাস্টিকের লতা, দাওয়ায় বসা কৃষ্ণনগরের কুমোরকৃত হুঁকো হাতে বুড়ো ইত্যাদি। খুব কি দারুণ রব পড়ে গেল। এবার শুধু বাংলা নয়, রাঢ় বাংলা। রাঙামাটির পথ, সাঁওতালি নাচ, উঠোনে ছাড়া দেশি মুরগি প্রদর্শন, ... রাঢ় বাংলা হলো উত্তর বাংলায় বা বাদ থাকে কেন? রাঢ় বাংলা হলে উত্তর বাংলায় বা বাদ থাকে কেন? রাজবংশীদের গ্রাম, বাঁশের টং,
বাঁশ ছোপ ইত্যাদি। থিম পুজোগুলো পুরস্কার পেতে থাকলে নব আনন্দে জাগতে লাগলো। ভূমিকম্প বিধ্বস্ত শহর, ট্রেন দুর্ঘটনা, টাইটানিক জাহাজ, বন্যা পীড়িত গ্রাম সবই এলো থিমে। গত বছরই একটা হোর্ডিং দেখলাম, উদ্ধৃতি শুরু, বন্যায় কান্না মানুষ আকুল, বন্যায় ভেসে যায় দেবীর দেউল, আটের পল্লীর এই অভিনব পূজা সবান্ধবে দেখিতে আসুন। উদ্ধৃতি শেষ, পৃষ্ঠা 141। এখানে দুটি আলোকচিত্র আছে। প্রথম আলোকচিত্রটি হলুদ জমিতে রঙিনতে আঁকা মহিষাসুর মর্দিনীর ছবি। অসুরের গায়ের রং সবুজ, আর লক্ষ্মী সরস্বতী খুব মডার্ন জিন্সের প্যান্ট পরা, শিবের চোখে সানগ্লাস, কার্তিকের চোখে সানগ্লাস। নিচে লেখা শিল্পী দেবব্রত ঘোষ। পরের পৃষ্ঠায় একটা রঙিন ছবি রয়েছে, পটচিত্রে খয়েরি রঙের পটভূমিতে লম্বা স্ক্রল পেন্টিং, তলায় লেখা পটচিত্রে অসুর দলনী, ওপরে মহিষাসুর মর্দিনী অসুরবধ করছেন, আর নিচে বোধহয় পার্বতী গণেশ জননী। মূল পাঠ, পৃষ্ঠা 141। আমার এই নিবন্ধ মোটেই গবেষণামূলক নয়। ঠিক ঠিক সাল তারিখগুলো দিতে পারিনি, শিল্পীদের নামগুলোও দেওয়া হয়নি, থিম পুজোর বিবর্তনও ঠিকমতো উঠে আসেনি। তবে কিভাবে থিম পুজো সংগঠিত হয় তার একটা ধারণা দেবার চেষ্টা করছি। ধরা যাক একটি ক্লাব জাগ্রত সমিতি, মিটিং হচ্ছে, ক্লোজড ডোর মিটিং। প্রধান এজেন্ডা আগামী পুজোর থিম। থিম লিক করলে চলবে না, কর্তা ব্যক্তিরা বসেছেন কয়েকজন। গতবারের থিম ছিল গত শতাব্দীর গ্রামের পুজো। আর্টিস্ট বলেছিল ঢেঁকি জোগাড় করতে হবে। ঢেঁকি পাওয়া যায় কোথায়? আজকাল গ্রামে আর ঢেঁকি নেই তেমন। আজকালকার কাঠের কারিগররা তো ছুতোর নয়, কার্পেন্টার। ওরাও ঢেঁকি জানে না। বাংলার প্রফেসর লোকসংস্কৃতির বই থেকে কোনো ঢেঁকির ছবি জোগাড় করতে পারল না। গুগল সার্চেও ঢেঁকি পাওয়া গেল না। বাজারে শাকপাতা বিক্রি করে এক বুড়ি, সে ঢেঁকির বর্ণনা দিল, আর্টিস্ট স্কেচ করলো, কার্পেন্টার ঢেঁকি বানালো। এবার ঢেঁকি কুটবে কে? আর্টিস্ট প্রস্তাব দিল মডেল ভাড়া হোক। গত শতাব্দীর মেয়েরা ব্লাউজ পরতো না, মডেলরা দিব্যি ব্লাউজ না পরেই ঢেঁকি কুটবে। দেখতেও ভালো, সেক্স অ্যাপিল থাকবে, বেশি লোক দেখতে আসবে, প্রাইজও জুটবে। ওদের একটু ঢেঁকি কোটার ট্রেনিং দিয়ে দিলেই চলবে। ট্রেনিং দেবে কে? কেন, বুড়িটা তো আছে। একটা ঢেঁকি কোটার গানও পাওয়া গেছে, কি একটা ব্যান্ড যেন গায়। একজন কোর কমিটির মেম্বার বলল, মডেল অনেক টাকা নেবে, তার চেয়ে রিয়ালিস্টিক ঢেঁকি কুটো নিয়েই ভালো, বরং তাতেই প্রাইজ জোটার চান্স বেশি। মুর্শিদাবাদ বা বাঁকুড়া গ্রামে হয়তো এখনো ঢেঁকিতে চাল কোটা হয়, ওদের কয়েকটাকে ধরে আনলেই হবে। মডেলদের তুলনায় অনেক কম খরচা, টাকাও বাঁচবে, রিয়ালিস্টিকও হবে। টিম বেরিয়ে গেল। কদিন পরে ঘুরে এসে রিপোর্ট দিল যে ঢেঁকি কুটুনি পাওয়া গেছে, কিন্তু ওদের ফিগার পাতে দেবার মতো নয়। তাছাড়া ওরা ব্লাউজ পরে, টাকা দিলেও ব্লাউজ ছাড়া পারফর্ম করবে বলে মনে হয় না। শেষ অবধি মডেলই ব্যবস্থা হয়েছিল। বহুদিন আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। খড়ের চালে সত্যিকারের লাউ গাছ ওঠানো হলো, কলা গাছ লাগানো হলো, গড়গড়া কেনা হলো বড়বাজার থেকে, জমিদারি পোশাক ভাড়া করা হলো, হাঁড়ি কাঠ পোঁতা হলো, মাংসের দোকান থেকে রোজ একটা করে কাটা মুন্ডু এনে হাঁড়ি কাঠের পাশে ফেলে রাখা হলো। হাঁড়ি কাঠের গায়ে রক্ত, পুরুত মশাইকে লম্বা টিকির পটচুলা পরানো হলো। গোয়াল ঘরে সত্যিকারের গরু, চণ্ডী মণ্ডপে কয়েকটা আসল পায়রা, প্লাস্টিকের টিকটিকি, দেখতে ঠিক আসলের মতো। কোনো ত্রুটি ছিল না, কিন্তু সেরকম প্রাইস টাইস জুটল না। বিখ্যাত রং কোম্পানির পক্ষ থেকে যেসব বিচারকরা এসেছিলেন, তাঁদের মধ্যে একটা দাড়িওয়ালা আঁতেল মন্তব্য করল,
ঢেঁকি কুটুনি তো নয়, যেন সব চিয়ার গার্ল। 100 বছর আগেকার ঢেঁকি কুটুনিরা সব ভ্রু প্লাক করেছে। তার মানে ওই ঢেঁকি কুটুনি যেটা ছিল আসল পয়েন্ট, সেটাই ফ্লপ করে গেল। পাশেই অভিযান সঙ্গ, ওরা সেই প্রাইজটা পেয়ে গেল। ওরা থিম করেছিল বন্যা, জলে মরা বেড়াল কুকুর ভাসছে, বাঁশের সাঁকো, সেই সাঁকো দিয়ে মানুষ ঢুকছে মণ্ডপে, বাঁশের সাঁকোর তলা দিয়ে ভেসে যাচ্ছে শাড়ি ব্লাউজ, হুঁকো ধামা হাঁস মুরগি। দুটো লোক কেবল বমি করে যাচ্ছে, ওদের আন্তরিক হয়েছে। সুতরাং এই বছর খুব ভেবেচিন্তে থিম ঠিক করতে হবে। সেই থিমের মিটিংয়ের কথাটাই প্রথমে বলা হয়েছে। একজন প্রস্তাব দিলেন রাবীন্দ্রিক থিম করলে ভালো হয়। দেবীর সামনে রাজসিংহ বলবেন, এত রক্ত কেন? গাছে গাছে লটকানো থাকবে স্ত্রীর পত্র, কাবুলিওয়ালা, কঙ্কাল, পোস্টমাস্টার, এসব লেখা প্ল্যাকার্ড। গৃহীত হলো না। পরিবর্তনপন্থী তরুণ প্রজন্মের একজন প্রমোটারও ছিল ওই কোর গ্রুপে। পৃষ্ঠা 142। বলল, রেলের প্ল্যাটফর্মটা থিম হিসেবে মন্দ নয়। একটা সিগন্যাল সবুজ হয়ে আছে, মায়ের হাতে সবুজ পতাকা, নতুন ট্রেন মানে নতুন দুর্গাকে আহ্বান করছেন আর কি না, খুব একটা। তাছাড়া জাহাজদের মধ্যেতেও সব রকম লোকই থাকে। তাহলে কি হবে? নতুন থিমের আকাল। সবই তো হয়ে গেছে। ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জাহাজ হয়ে গেছে, গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেছে, সাঁওতালি দুর্গা, পাহাড়ি দুর্গা, জঙ্গলে দুর্গা, নৌকায় দুর্গা, নৌকোয় দুর্গা, সাউথ ইন্ডিয়ান দুর্গা, গুহা দুর্গা, পটের দুর্গা, ঘটের দুর্গা, ঘাটের দুর্গা, কিছুই তো বাকি নেই। একজন বলল, সন্ত্রাস কবলিত দুর্গা হয়নি। অন্য একজন বলল, পুজোর মুডে পাবলিক কি সন্ত্রাস ভালো খাবে? সন্ত্রাসপন্থী বলল, খুব খাবে। দেখা গেছে পুজোর সময় মানুষ বেশি ঝাল খায়। যেসব মেয়েরা সামান্য লঙ্কা মুখে পড়লেই হাহা করে, ওরাও ফুচকাওয়ালাকে বলে বেশি করে ঝাল দিও। বাচ্চারা দুমদাম বন্দুক ফাটায়। প্যান্ডেলে জঙ্গি হানা খুব ভালো আইডিয়া। প্যান্ডেলটা হবে পোড়া পোড়া, দুটো গাড়ি উল্টে থাকবে, ধোঁয়া বেরুবে, 2-4টে বডি ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এরই মধ্যে মা দুর্গা বড়া ভয় দিচ্ছেন। যাদের বোঝানো হবে সন্ত্রাসের বিরুদ্ধে, এটা হলো আমাদের প্রতিবাদ। থিম পুজো যেহেতু, থিম গোপন রাখতে হয়, প্রস্তুতি চলে বহুদিন আগে থেকেই। এক্ষেত্রেও 6 মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে গেল। যারা ফিল্মের সেট তৈরি করে ওদের বলা হলো সন্ত্রাসের একটা পরিবেশ সৃষ্টি করতে। সেট ডিজাইনারদের বলা হলো যেন একটু আগেই জঙ্গি হানা হয়ে গেছে এবং এইসব জঙ্গিরা পাকিস্তানের মদতপুষ্ট, ছড়ানো ছিটানো ধ্বংসচিহ্ন থাকবে, ছড়ানো ছেটানো চটি, জুতো, ওড়না, ব্যাগ এবং মৃতদেহ। একটা মৃতদেহে হাতের গ্যাস বেলুনটা মাথা উঁচু করে ওড়ার চেষ্টা করছে। সেট ডিজাইনার বলিউডের এক নামী লোক। অনেক আগুন দৃশ্য, বোমা দৃশ্য, যুদ্ধ দৃশ্য, দাঙ্গা দৃশ্যের সেট করেছেন। উনি বললেন সব হয়ে যাবে। 2-1টা হাত পা গাছের ডালের ফাঁকে প্যান্ডেলের বাঁশের খাঁজে আটকে থাকবে। আর্টিফিশিয়াল লিমস জোগাড় করে নেওয়া যাবে, ভাঙা গাড়ি হয়ে যাবে, কন্টিনিউয়াস ধোঁয়া উঠবে, সেই ব্যবস্থাও হবে। ছিত্তি ছাগ একটা নাগরদোলাও থাকবে। কিন্তু ডেড বডিটা জোগাড় করতে পারবো না, ওটা আপনাদের জোগাড় করতে হবে। থিম কমিটি আবার রুদ্ধ দ্বারে। মৃতদেহগুলি কি কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের দিয়ে করানো হবে? একজন বললেন, সেটা ভালো হবে না, কিছু মানুষ জোগাড় করতে হবে যারা মৃত হয়ে থাকতে পারে। ক্লাবের ছেলেরা কি রাজি হবে? কেউ হবে না। উৎসবের সময় কেই বা মৃত হয়ে থাকতে চায়? টালিগঞ্জের যারা এক্সট্রার জন্য মুখিয়ে থাকে তাদের বলা যায়। রিক্সাওয়ালাদের সঙ্গে কথা হতে পারে। রিক্সাওয়ালারা বলল, পুজোর সময় মরতে যাব কেন? এই সময়ই তো আমরা সবচেয়ে জ্যান্ত থাকি। ভিখিরিরা বলল, মরেই তো আছি, খামোকা আগে মরতে যাব কেন? পাড়ার নাইট গার্ডরা বলল, রোজই তো রাত জাগি, পুজোর 4 দিন বাড়িতে মরার মতো ঘুমোবো।
পাগলা ভবঘুরেদের মরে থাকার দায়িত্ব দেওয়া যায় না। কখন কখন যে জ্যান্ত হয়ে উঠবে বিশ্বাস নেই কোনো। যদি এটাই থিম হয় এবং ওই থিম পুজোয় মৃতদেহ দরকারি হয়ে পড়ে, তাহলে গল্পের খাতিরে কোনো বন্ধ কারখানার গেটের সামনে বসে থাকা শ্রমিকদের ব্যবহার করা যেতে পারে। মৃতের ভূমিকায় কিছুক্ষণ থাকতে ওদের আপত্তি হবার কথা নয়। কিংবা গল্পটা অন্যভাবেও শেষ হতে পারে, কোনো মৃতদেহই পাওয়া গেল না, কেউ মরতে রাজি হলো না। পৃষ্ঠা 143। কাল্পনিক ওই থিম পুজোর অন্দরের গল্পটা আগেই ছেড়ে দেয়া ভালো। পাঠক নিজের মতো পরিণতি ভেবে নিতে পারেন, কিন্তু গল্প হলেও থিম পুজোর ব্যাপারটা এরকমই। একটু হালকা চালেই নিবন্ধটা লিখলাম হয়তো, কিন্তু এই থিম পুজোর ভাবনাটা সামাজিক স্রোতেরই একটা অংশ। প্রচুর শিল্প সামগ্রী তৈরি হয়, গ্রামীণ শিল্পীরাও কিছুটা পয়সা কড়ি পান, পরিচিতি পান। গত বছরই দেখেছিলাম বীরভূমের প্রায় লুপ্ত হয়ে যাওয়া কাঠের পুতুলের সমাবেশ। জয়নগরের পুতুলের বাহারও দেখেছি। অসাধারণ বাঁশের কাজ মুগ্ধ করেছে। মধুবনী শিল্পীরা 3 মাস আগে থেকে এসে কাজ শুরু করেছে। দেখেছি অপূর্ব সব কাঠ খোদাই। মনে হয় যেন এগুলোর একটা প্রদর্শনশালা থাক। সাধারণ মানুষজন আর্ট গ্যালারিতে যান না, আর্ট মিউজিয়াম যান না, কিন্তু কিছু কিছু থিম পুজোতে এত শিল্প সুষমা থাকে যে অবাক হতে হয়। মনে হয় এইসব শিল্প সামগ্রী যেন কোনো সংরক্ষণের ব্যবস্থা থাকে। কিন্তু সব কিছুর মধ্যেই বাড়াবাড়ি থাকে। বাড়াবাড়ি কখনো স্থূলতার পর্যায়ে চলে যায় এবং প্রাইজ আদায় করার জন্য নানা রকম কৌশল করে। আবার এইসব প্রাইজের সঙ্গে জড়িত পণ্য ব্যবসা প্রতিষ্ঠান, এবং এরা নিজেরই স্বার্থ দেখবে এবং এরা নিজেদের স্বার্থই দেখবে। এরই মধ্যে যুদ্ধ করে টিকে থাকবে মানুষের শিল্পবোধ এবং শিল্প চেতনা। অধ্যায়টি পড়া এখানে শেষ হলো। এখানেও নিচে একটি সাদা কালোয় দুর্গামূর্তি বরণের স্কেচ রয়েছে, যেটি আগেও দেওয়া হয়েছে। পড়া চলছে পরের ফাইলে। পৃষ্ঠা 144। পুজো সাহিত্য একটি ব্যক্তিগত টহল। অনির্বাণ মুখোপাধ্যায়।